আসসালামু আলাইকুম। টিভি স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কথা বলবো তথ্য সন্ত্রাস কিংবা অপসাংবাদিকতা নিয়ে। আমাদের বাংলাদেশে শুরু থেকেই অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সাংবাদিকতা কিংবা গণমাধ্যম এগুলোর খুব একটা ভালো মানের শেপিং হয়নি এবং সেটি আমরা দেখতে পাই যে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, এর পরবর্তীতে বাংলাদেশে খুব বেশি গণমাধ্যম ছিল না। খুব আহ, একেবারে অল্প মানে বাছাইকৃত কয়েকটা আছে, যেগুলোর আবার শেষ পর্যন্ত এখনো আমরা সেগুলোর অস্তিত্ব দেখতে পাই না, কিংবা সেগুলোর পরিচিতিও এখন আর খুব একটা নেই। বা যারা শিক্ষিত সমাজ তাদের মধ্যেও যে গণমাধ্যমের আহ সম্পর্কে যে একটা কমন ধ্যান ধারণা থাকা দরকার ছিল একটা সিভিলাইজড সোসাইটির জন্য, সেটি কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ আমাদের এখানে যারা শিক্ষিত তাদের মধ্যেও কিন্তু আমরা গণমাধ্যম সম্পর্কিত সুস্পষ্ট জ্ঞান আমরা খুব একটা দেখতে পাই না। সাধারণত যারা কোনো একটা শিক্ষিত সমাজে সেই দেশের গণমাধ্যম সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা থাকে, বা সেটার কৃষ্টি কালচার সম্পর্কিত একটা ধারণা সবাই কম বেশি ধারণ করে। শতাংশের দিক থেকে অন্তত সেটির হার অনেক বেশি হয় শিক্ষিতদের মধ্যে, কিন্তু সেটি বাংলাদেশে খুব একটা চোখেই পড়বে না। খুব গুটি কয়েক যারা রাজধানীতে থাকেন তাদের মধ্যেই হয়তো বা শতাংশের দিক থেকে কিছুটা আহ, বেশি পরিমাণে গণমাধ্যম সচেতনতা দেখা যায়, কিন্তু অধিকাংশ মানুষই আমার মনে হয় 80 থেকে 90% মানুষ কিন্তু গণমাধ্যম সম্পর্কিত যে বেসিক নলেজ থাকা দরকার সেটি কিন্তু নেই। এটি আমাদের শিক্ষার হারের সাথে একটা সম্পর্ক রয়েছে। আমাদের এখানকার উচ্চশিক্ষিত মানুষজনের মধ্যেও কিন্তু এই ব্যাপারে যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা বিভিন্ন পরিসংখ্যানে সেটি দেখতে পেয়েছি। স্বাধীন বাংলাদেশের শুরুর দিকে দৈনিক আজাদী, তারপর হচ্ছে দৈনিক বাংলা সহ এই ধরনের বেশ কয়েকটি গণমাধ্যম ছিল। ডেইলি অবজারভার ছিল, বাংলাদেশ টাইমস ছিল। সেগুলো অনেকগুলি কিন্তু কালের বিবর্তনে এসে সেটি স্বাধীনতার এই যে 55 বছর পার হয়ে যাচ্ছে, এই এত বড় একটি সময়ে সেগুলো আসলে মনে হতে পারে যে সেগুলো আসলে টিকে নাই। হয়তো বা মনে হয় আমরা আহ, এক শতবর্ষ শেষ করে ফেলছি স্বাধীনতার। বিষয়টা কিন্তু তা না। বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতক পূর্ণ হওয়ার আগে আগেই কিন্তু বাংলাদেশের যে পূর্ণ গণমাধ্যমগুলো ছিল, যেগুলোর ঐতিহ্যবাহী গণমাধ্যম ছিল সেই পূর্ব পাকিস্তান সময়কার, সেগুলো কিন্তু এখন আর নেই। তাতে বোঝা যায় যে আসলে এখানে গণমাধ্যমের যে শেপিং সেটি যেমনি ভাবে হয়নি, তেমনি ভাবে সাধারণ মানুষও এই গণমাধ্যমের প্রয়োজনীয়তাটা খুব ভালো করে উপলব্ধি করেনি। গণমাধ্যম কেন সভ্যতার, যদি আপনি মাপকাঠি বিবেচনা করেন কিংবা একটা সভ্যতাকে যদি আপনি উন্নত করে চিন্তা করেন, একটা সভ্যতার জীবনকে যদি আপনি উন্নত এবং সমৃদ্ধভাবে বিবেচনা করতে চান, চিন্তা করতে চান, তৈরি করতে চান, তাহলে সেখানে অবশ্যই একটি অনুষঙ্গ হয়ে উঠবে গণমাধ্যম কিংবা তথ্যের যে প্রবাহ সেটি। যেমন একবিংশ শতাব্দীতে সবচেয়ে যে বড় বিপ্লব যেটাকে ঘিরে, সেটা হচ্ছে আসলে তথ্য প্রযুক্তি কিংবা তথ্য। অর্থাৎ তথ্যকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হচ্ছে আমাদের বর্তমান বিশ্ব সভ্যতা। কাজে এই তথ্যের সূচনাটাকে যদি আপনি ধরেন যে সেটা কোথায় প্রথমবার, সেটি কোথায় একটা মডার্ন ওয়েতে রূপান্তরিত হয়ে একটি প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্যের প্রবাহটা নিশ্চিত করছে, তাহলে আপনি দেখবেন যে সেটা হচ্ছে গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু এই তথ্যের প্রবাহটা একটি মডার্ন কাঠামো বা ফ্রেম পেয়েছে, যেটাকে আমরা ডিজিটালাইজেশন বলি। সেই ডিজিটালাইজেশনের আমার মনে হয় আহ, শুরুটা কিন্তু শুরু হয়েছিল একেবারেই গণমাধ্যমের সাথে জড়িত হয়ে। কারণ সেখানেই আসলে তথ্যের ব্যবহারটা প্রথম প্রফেশনালি শুরু হয়। আচ্ছা, আমরা ইতিহাসের দিকে যাচ্ছি না, আমি বলছি বাংলাদেশের এই যে সাংবাদিকতা এবং এই সাংবাদিকতার যে অপসাংবাদিকতা,
সেটি এখন কতটা ভয়াবহ হয়ে পড়েছে যে এখন আমরা দেখছি যে গত বেশ 2 বছর থেকেই মানে আমরা গণমাধ্যম নিয়ে একটু বেশি আলোচনা করছি, এবং সাধারণ মানুষও কিন্তু আলোচনা করে। সাধারণ মানুষ বলতে কাদেরকে বোঝাচ্ছি? যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা কিন্তু গণমাধ্যমের সম্পর্কে তাদের ডিপ নলেজ না থাকলেও কিন্তু তারা নানানভাবে মন্তব্য করে থাকেন। সেটি তার পক্ষে হোক, বিপক্ষে হোক, অপসাংবাদিকতার জন্য হোক, মিসইনফরমেশন ডিসইনফরমেশনের জন্য হোক, গুজবের জন্য হোক, যে কোনো ক্ষেত্রেই আপনি দেখেন যে মানুষের মধ্যে একটা গণমাধ্যম কেন্দ্রিক এক ধরনের ভাব আছে। এটা পজিটিভও আছে, নেগেটিভও আছে। মানুষ ভালো মনে করে, আবার খারাপও মনে করে, দুটোই মনে করে। কিন্তু কানেক্টিভিটি যেটাকে বলে, যে মিডিয়ার সাথে মানুষের যে কানেক্টিভিটি, সেটি কিন্তু এর পূর্বের যে কোনো সময়ের তুলনায় গত 2 বছর সেটি অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে বাংলাদেশে অপসাংবাদিকতার এর আগেও ছিল, কিন্তু এখন সেটি আরো বেশি উদ্দেশ্য প্রণীত ভাবে করা হচ্ছে। অর্থাৎ আগে এতটা গুরুত্ব সহকারে মানুষ অপসাংবাদিকতা করতো না। অর্থাৎ কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য, কোনো একটা স্বার্থ সিদ্ধির জন্য মানুষ সংবাদ মাধ্যমকে যেমনটা না ব্যবহার করত, তার থেকে কয়েক শতগুণ বেশি গত 2 বছরে আমরা ব্যবহার হতে দেখেছি, এবং সেটি অব্যাহত রয়েছে। এবং সেটার একটি উদাহরণ যে আজকে আপনারা দেখবেন, আজকে না, বেশ কয়েক মাস থেকেই হাসনাত আব্দুল্লাহ, যিনি কুমিল্লা একটি আসনের সংসদ সদস্য এবং এনসিপির তিনি একজন নেতা, এবং একই সাথে তিনি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেখানের তিনি নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি। এবং এই হাসনাত আব্দুল্লাহকে ঘিরে গণমাধ্যমে আবারও আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, যে তাকে নিয়ে প্রায় 100 খানেক রিপোর্ট করা হয়েছে, যেখানে আসলে কোনো ধরনের বাস্তবিকতা নেই। বাস্তবতা বিবর্জিত উপায়ে একটা মিডিয়া গোষ্ঠী বলছি এ কারণে যে একটা ব্যবসায়ী গ্রুপের অধীনে থাকা যে গণমাধ্যম, সেগুলো সম্মিলিতভাবে একজন ব্যক্তির বিরুদ্ধে লেগে পড়েছে, এবং সেটি প্রকাশ্যে, এবং সেটি সব মানুষই কম বেশি কিন্তু সেটি দেখতে পাচ্ছে, দিবালোকে সেটি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, এবং তা নিয়ে মানুষ অনেক বেশি বিরক্ত। সেটি প্রকাশ্য করছে গণমাধ্যমে। শুধুমাত্র হয়তোবা যারা জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেয় না, যাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে যারা আসলে মনে করে যে এটা কোন ধরনের মেটিকুলাস প্ল্যানের অংশ, এবং যারা এই জুলাইয়ের গণঅভ্যুত্থান হওয়ার কারণে যারা আসলে তাদের যে চিরাচরিত যে স্বার্থ, সেই স্বার্থ যাদের বিঘ্ন হয়েছে, তারাই শুধুমাত্র এই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে অপসাংবাদিকতা হচ্ছে সেটিকে সমর্থন করে। এছাড়া আর কোনো বিবেকবান মানুষ, বাংলাদেশের বর্তমান সময়ের সাধারণ মানুষ, নাগরিক, শিক্ষিত সমাজ, সচেতন সমাজ কখনো এটাকে সমর্থন করে না এবং করছে না, করবেও না। তো অপসাংবাদিকতার এখানে আসলে বিষয়টা আসলে কিভাবে আসলে, বা আসলে এইটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, যে এখানে আসলে অপসাংবাদিকতাটা তারা যারা এটাকে করছে, হাসনাত আব্দুল্লাহকে যারা ঘায়েল করার চেষ্টা করছে, তাকে আঘাত করার চেষ্টা করছে মিথ্যা কিংবা ভুল তথ্য দিয়ে, কিংবা কোনো একটি তথ্য অগুরুত্বপূর্ণ, মানে যেটির আসলে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, নাগরিক সংশ্লিষ্টতা নেই, জনগণের প্রয়োজনীয়তা নেই, সেরকম কোন একটা ইস্যুকে সামনে নিয়ে এসে একজন ব্যক্তিকে কিভাবে অপদস্থ করা যায়, সেটা একটা প্রোপাগান্ডা যখন শুরু করে দিয়েছে, তখন সেটাকে নিশ্চয়ই এক বাক্যে সচেতন সাংবাদিক এবং যাদের নৈতিকতা রয়েছে তারা নিশ্চিতভাবে তারা এটাকে অপসাংবাদিকতা বলবে। এবং সেটি আমরা দেখতে পেয়েছি যে আজকে সেটা নিয়ে কিন্তু একটা ফ্যাক্ট চেকিং যে প্ল্যাটফর্ম রয়েছে, দি ডিসেন্ট, তারাও কিন্তু সেটা নিয়ে লেখালেখি করছে, এর আগেও করেছে, আজকেও সেটি খুব বেশি আলোচিত হচ্ছে, এবং সেটা সাধারণ মানুষের টাইমলাইন আমরা দেখছি যে তারাও সেটা শেয়ার করছেন। অর্থাৎ যে যে 5টি মিডিয়া সম্মিলিতভাবে যে অপসাংবাদিকতা করছে কিংবা কোনো একটা প্রোপাগান্ডা আছে, তাদের এই বিষয়টি কিন্তু সর্বতভাবে গৃহীত হয়েছে এবং নিগৃহীত হয়েছে। তো কাজে এই অপসাংবাদিকতার উদ্দেশ্য কি, সেটা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মানুষজন রয়েছে তারা কম বেশি সবাই জানে। এবং রাষ্ট্রের ভূমিকা আসলে কি, রাষ্ট্র এই ধরনের অপসাংবাদিকতা রোধে কি করতে পারে, তার আসলে ক্ষমতা কতটুকু,
কিংবা যখন সে বলে যে গণমাধ্যমের স্বাধীনতা সে নিশ্চিত করবে, তখন সে আদৌ এই অপসাংবাদিকতা রোধে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা সেটি আলোচনা হচ্ছে, এবং সেটি নিয়ে আমরাও দু চারটি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা গণমাধ্যম কমিশন গঠন করার জন্য কাজ করছে। এর আগেও তারা এটা নির্বাচনী ইশতেহারে বলেছে, এবং এখনো তারা বলে বেড়াচ্ছে যে তারা একটা স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করবে, যার মাধ্যমে বাংলাদেশে যে গণমাধ্যম জগতে যে বিশৃঙ্খলা রয়েছে, যে অপসাংবাদিকতা রয়েছে, যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের একটা নৈরাজ্য চলছে, সেটা থেকে বাংলাদেশের মানুষ কিছুটা হলেও মুক্তি পাবে, এটা আশা করা হচ্ছে। তবে আমাদের একটা সাধারণ একটা সেন্স থেকে বলা যে কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই গণমাধ্যম কমিশনের একটি ভিত্তি দাঁড় করাতে পারলো না, শুধুমাত্র কমিশনের পক্ষ থেকে একটা সুপারিশ দিয়ে তারা আসলে শেষ করে দিল। কেন এটার জন্য এস্টাবলিশ করতে পারলো না কোনো একটা কাঠামোকে, কোনো একটা ভিত্তি কেন দাঁড় করাতে পারলো না, এটা একটি প্রশ্ন। নিশ্চয়ই তারা যদি না পেরে থাকে, তাহলে এখনো এই বর্তমান সরকার সেটি করতে কতটুকু সক্ষম হবে সেটা একটা সন্দেহের বিষয় রয়েছে। আমরা মনে করি যে যারা আসলে বাংলাদেশের ন্যারেটিভ পছন্দ করে, ভালোবাসে বা বাংলাদেশকে ধারণ করে, তারা কখনো এই ধরনের অপসাংবাদিকতার মধ্যে জড়াতে পারে না। কেননা সাংবাদিকতার যে মৌলিক ভিত্তি সেটি হচ্ছে জনগণের জন্য, প্রশ্ন করতে হবে জনগণের জন্য, তথ্য প্রবাহ হবে জনগণের জন্য, সাংবাদিকতা হবে জনগণের জন্য, এবং তথ্যের উপস্থাপন হবে জনগণের জন্য। এবং দ্বিতীয় আরেকটি বিষয়, সেটা হচ্ছে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা, ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনা, এগুলোই হচ্ছে মূলত সাংবাদিকতার মৌলিকতা। আর সেটি যদি না থাকে, তাহলে আপনারা দেখেছেন যে কিভাবে কোন একটা প্যাসিবাদী কাঠামো কিভাবে সময়ের সাথে একটা পর্যায়ে এসে সেটি কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, সেটি কিভাবে নিঃশেষ হয়ে পড়ে, সেটি যেমনি ভাবে আমরা দেখেছি, ঠিক তেমনি ভাবে যদি কখনো এমনটা চলতেই থাকে যে অপসাংবাদিকতা কিংবা প্রোপাগান্ডার সাংবাদিকতা, তাহলে সেটা নিশ্চয়ই একটা সময় পর সেটিও কিন্তু এভাবে বিলুপ্ত হয়ে যাবে এবং যেতে বাধ্য। কখনোই কোন একটি অনিয়ম দীর্ঘ সময় ধরে চলতে পারে না, কোন একটি প্রোপাগান্ডা দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠিত হতে পারে না, প্রতিষ্ঠা পাওয়ার কাজে লিপ্ত থাকতে পারে না। তাহলে এটি আমরা নিশ্চয়ই আগামী দিনে হয়তো বা খুব শীঘ্রই আমরা এটির একটি ফলাফল দেখতে পাবো। এবং এটা শঙ্কাজনক যে জুলাইয়ের মাসে এসেও যদি কোনো একটি গোষ্ঠী এ ধরনের অপসাংবাদিকতায় লিপ্ত থাকে, তাহলে নিশ্চয়ই এই জুলাইয়ের যে অতীত আমাদের কাছে রয়েছে, সেই অতীত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে নিশ্চয়ই এর ফলাফল জুলাইয়ের মতোই কোনো একটা ঘটনার দ্বারা সমাপ্ত হতে পারে। তো যাই হোক, এ নিয়ে আমরা আবারও হয়তো বা আলোচনা করব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।